আসসালামু আলাইকুম। বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চ্যাপ্টার ক্যাপিটাল স্ট্রাকচার থেকে আজকে 1 নম্বর ক্লাস। আমরা ক্লাসের শুরুতে এ অধ্যায়ের যত প্রকার বেসিক আছে আমরা হাতে কলমে শিখব। তারপরে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ দেখে একটা অঙ্কের সমাধান আমরা করব ইনশাল্লাহ। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, কোনো শিক্ষার্থী যদি আমার এই ক্লাসটা সম্পূর্ণ না টেনে ধৈর্য ধরে দেখেন, ইনশাল্লাহ সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন। তাহলে আমি আলোচনা শুরু করছি। এই অধ্যায়ের অঙ্ক সহজে পারার জন্য যে বেসিকটা জানতে হবে, আমি আগে থেকে লিখে নিয়েছি কিছুটা, যাতে সময় কম লাগে। এখন আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাবো, তবে সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন। আর সম্পূর্ণ ক্লাস জুড়ে আমি একটু ধীরে ধীরে আলোচনা করব, ধীরে ধীরে কথা বলবো, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এখন অধ্যায়ের নাম হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচার মানে হচ্ছে মূলধনের গঠন। আবার এখানে লিখে আছে কোম্পানি ক্যাপিটাল, কোম্পানির মূলধন। আসলে এগুলোর মধ্যে কি সম্পর্ক আমাদের এখন জানা প্রয়োজন। তাহলে অধ্যায়ের নাম হলো ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধনের গঠন। আর মূলধনের গঠন মানে হলো কোম্পানির মূলধনের গঠন, কোম্পানির যে মূলধন। এখন কোম্পানি মূলধনটা গঠন করে কিভাবে, এটার উত্তর হলো শেয়ার ইস্যু করে। শেয়ার ইস্যু করে অথবা ঋণ নিয়ে। ঋণের ইংরেজি হলো বন্ড অথবা ডিবেঞ্চার। এখন শেয়ার নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করি। শেয়ার হলো কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এটাকে বলা হয় শেয়ার। ইস্যু শব্দের অর্থ তোমরা ধরে নিতে পারো বিক্রয়। কোম্পানি শেয়ার বিক্রয় করে বা শেয়ার সরবরাহ করে বা শেয়ার ইস্যু করে মূলধন গঠন করে। মনে করো এক একটা শেয়ারের মূল্য হলো 100 টাকা। কোম্পানি 1000 শেয়ার ইস্যু করেছে, কত টাকা পাবে? 1 লক্ষ টাকা পাবে। তো ধরে নিলাম একটা কোম্পানি 100 টাকা মূল্যের 1000 শেয়ার ইস্যু করে 1 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা গঠন করে ব্যবসা পরিচালনা করছে। তার মানে শেয়ার ইস্যু করে কোম্পানি মূলধন গঠন করে ওই টাকাটা নিয়ে। এখন কোম্পানির মূলধনের প্রয়োজন ধরে নিলাম আমি 2 লক্ষ টাকা। এখন শেয়ার ইস্যু করে পেয়েছে 1 লক্ষ টাকা, আরও 1 লক্ষ টাকা ঋণ নিয়ে নিল। আবার এই ঋণ কিন্তু এরকম না। এই ঋণ হচ্ছে যে ঋণ করতে পারবেন, তবে ইন্টারেস্ট দিতে হবে। এটা হলো ঋণপত্র বা ডিবেঞ্চার অথবা বন্ড, ইন্টারেস্ট দিতে হবে। মনে করলাম যে ঋণ নিয়েছে 1 লক্ষ টাকা, এটার উপরে 12% বা 10% ইন্টারেস্ট দিবে। তো এটা হচ্ছে বন্ড অথবা ঋণ অথবা ঋণপত্র। আরও কিছু বিষয়ে জানা প্রয়োজন এখানে। যেমন ধরো কোম্পানি শেয়ার ইস্যু করলো বা শেয়ার বিক্রি করলো, যাদের কাছে কোম্পানি শেয়ার বিক্রি করেছে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। তারা হলো শেয়ার হোল্ডার। এখন আমি যদি কোম্পানির একটা শেয়ার ক্রয় করে থাকি, কোম্পানি তো বিক্রি করেছে আর আমি ক্রয় করেছি, আমি যদি শেয়ার ক্রয় করে থাকি তাহলে আমি একজন শেয়ার হোল্ডার। এখানে একটা প্রশ্ন, যে কোম্পানির শেয়ার যে আমি ক্রয় করলাম, এই ক্ষেত্রে আমার ফায়দাটা কি, আমার লাভটা কি? এখানে উত্তর হলো যে তোমার কাছে কোম্পানি শেয়ার বিক্রি করেছে, ওই টাকাটা নিয়ে তো কোম্পানি মূলধন গঠন করবে, তারপরে ব্যবসা পরিচালনা করবে, তাই তো? তো ব্যবসা পরিচালনা করলে তো কোম্পানির একটা নির্দিষ্ট আয় হবে, ইনকাম হবে, লাভ হবে। লাভের একটা অংশ তুমি পাবে, ওই লাভের অংশকে বলা হয় লভ্যাংশ, যেটার ইংরেজি নাম হলো ডিভিডেন্ড। ডিভিডেন্ড অথবা লভ্যাংশ, যেটা শেয়ার হোল্ডার পেয়ে থাকে। তো এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এখন এক এক করে একটু ধীরে ধীরেই আলোচনা করতে হবে। তোমরা একটু ধৈর্য ধরে ক্লাস দেখো, যাতে সহজে বুঝতে পারো। এখন কোম্পানি মূলধন গঠন করে শেয়ার ইস্যু করে বা ঋণ নিয়ে, এই জন্য আমি এখানে লিখে রেখেছি কমন স্টক, প্রিফার স্টক, ডেপ্ট। মানে শেয়ার দুই ধরনের, একটা হলো সাধারণ শেয়ার, আরেকটা অগ্রাধিকার শেয়ার। আরেকটা হলো ডেপ্ট অথবা ঋণ, ঋণ নিয়ে যেটা। এখন সাধারণ যে শেয়ার, এটা ভ্যালু অফ দ্য কমন স্টক। এই সাধারণ শেয়ারের মূল্যকে এস দ্বারা প্রকাশ করা হয়। আবার এটার যে আয়ের হার, কোস্ট অফ ইকুইটি, কোস্ট অফ ইকুইটিকে কে দ্বারা প্রকাশ করা হয়। তারপর ডেপ্ট যেটা, ডেপ্টের পরিমাণ, মার্কেট ভ্যালু অফ ডেপ্ট।
ডেপ্টের বাজার মূল্য এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, আর এটার যে ইন্টারেস্ট কোস্ট অফ ডেপ্ট ওইটাকে কেডি দ্বারা প্রকাশ করা হয়। এখন কোম্পানির মূলধনের মধ্যে কমন স্টক আছে, প্রিফার স্টক আছে, ডেপ্ট আছে। এখন কোম্পানির এই যে কমন স্টক আছে বা প্রিফার স্টক আছে বা ডেপ্ট আছে, এই সবগুলো একসাথে করলে এটা হয়ে যায় ভ্যালু অফ ফার্ম, টোটাল ফার্মের মূল্য বা কোম্পানির মূলধনের পরিমাণ, ভ্যালু অফ ফার্ম। আবার এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। তোমরা মনে রেখো ভ্যালু অফ কমন স্টক যেটা ওইটাকে এস দ্বারা, কোস্ট অফ ইকুইটিকে কেই দ্বারা, তারপর মার্কেট ভ্যালু অফ ডেপ্ট এটাকে বি দ্বারা, কোস্ট অফ ডেপ্ট এটাকে কেটি দ্বারা। এখন এই যে কোস্ট অফ ইকুইটি, কোস্ট অফ ডেপ্ট এগুলো একসাথে করে নিলে ওইটা হচ্ছে কেও, মানে ওভারঅল সব মিলিয়ে যেগুলো ওভারঅল অথবা ওয়াইটেড ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল অথবা ওয়াইটেড এভারেজ কোস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল যেটাকে কেও দ্বারা প্রকাশ করা হয়, অথবা ওয়াইটেড এভারেজ কোস্ট অফ ক্যাপিটাল। তো এটা কি, মানে কোস্ট অফ ইকুইটি আর কোস্ট অফ ডেপ্ট একসাথে করে নিলে ওইটা কেও বা ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল হয়ে যায়। এখন আসো এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে, কিছু প্রশ্ন পার্ট বি এর জন্য ইম্পর্টেন্ট। যেমন এখানে এনআই অ্যাপ্রোচের কিছু সূত্রাবলী আমি তোমাদের একটু পরে বুঝিয়ে দিচ্ছি, আর ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচারের, যেটা 10 মার্কসের হয়ে থাকবে। এটা নিয়ে একটু পরে আমি আলোচনা করতেছি। শুরুতে নেট ইনকাম এনআই অ্যাপ্রোচের যে সূত্রসমূহ, এখানে এস ইকুয়াল টু, এস দ্বারা বোঝায় মার্কেট ভ্যালু অফ ইকুইটি, ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট বা কেই। ইভিআইটি অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, দেওয়া না থাকলেও এটা সূত্রের মাধ্যমে বাইর করা যাবে। ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট বা কেই, তাহলে কেই দ্বারা কী বোঝায়, এই যে কেই দ্বারা কোস্ট অফ ইকুইটি। বি দ্বারা বোঝায় মার্কেট ভ্যালু অফ বন্ড, বন্ডের মার্কেট ভ্যালু। টোটাল ইন্টারেস্টকে যখন কেডি দ্বারা কী বোঝায়, কোস্ট অফ ডেপ্ট। কেডি দ্বারা ভাগ করা হবে তখন বি এর পরিমাণ বা ঋণের পরিমাণ বা ডিবেঞ্চার, বন্ড, ঋণপত্র এগুলোর পরিমাণ পাওয়া যাবে। যখন আমরা মার্কেট ভ্যালু অফ ইকুইটি, মার্কেট ভ্যালু অফ ডেপ্ট দুইটা যোগ করে নিব, তখন আমরা এখানে পেয়ে যাব ভ্যালু অফ ফার্ম, বি ইকুয়াল টু এস প্লাস বি। এস দ্বারা বোঝায়, এস দ্বারা এখানে বোঝাবে মার্কেট ভ্যালু অফ ইকুইটি, আর বি দ্বারা বোঝাবে টোটাল ইন্টারেস্ট বা কেডি, মানে বি দ্বারা বোঝাবে ডেপ্ট অর্থাৎ শেয়ার এবং ঋণ। একসাথে করে নিলেই তো টোটাল ফার্মের পরিমাণ, এই ভ্যালু অফ ফার্ম, ফার্মের মূল্যটা চলে আসে। বি দ্বারা এস প্লাস বি। ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল কেও দ্বারা বোঝাবে তো সকল কোস্ট অফ ইকুইটি একসাথে করে নিলে, তো ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট আর নিচে এস দ্বারা ভাগ করতে হবে। মার্কেট প্রাইস পার শেয়ার, ভ্যালু অফ শেয়ার ভাগ নাম্বার অফ শেয়ার। আর এস দ্বারা মার্কেট ভ্যালু অফ ইকুইটি, বি দ্বারা মার্কেট ভ্যালু অফ বন্ড, বি দ্বারা ভ্যালু অফ ফার্ম, কে দ্বারা কোস্ট অফ ইকুইটি, কেডি দ্বারা কোস্ট অফ ডেপ্ট, কেও দ্বারা ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল, এমপিএস দ্বারা মার্কেট প্রাইস পার শেয়ার। এখন বাকিটা আমি তোমাদের অঙ্কের মধ্যে প্রয়োগ করে বোঝাবো, আমি ক্লাসের মধ্যে বোঝাবো, ধারাবাহিক ক্লাসে। এখন শুধু এতটুকু মনে রেখো, আমি এইটা থেকে আজকে একটা অঙ্কের সমাধানও বোঝাতে চাই, যে ক্যাপিটাল স্ট্রাকচার থেকে যে অঙ্কটা থাকবে, এটা করার জন্য 3টা ওয়ার্কিং শুরুতে করে নিতে হবে। কি সেটা, যে নাম্বার অফ শেয়ারের পরিমাণ ওয়ার্কিংয়ের মাধ্যমে বাইর করতে হবে, একটু পরেই দেখাবো। ইন্টারেস্টের পরিমাণ বাইর করতে হবে, আর অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড বা লভ্যাংশের পরিমাণটা বাইর করতে হবে। এগুলো হচ্ছে প্রধান ওয়ার্কিং। তারপরের কাজ হচ্ছে এই যে চকটা, এই চকটা সব সময় তোমাদের মনে রাখতে হবে, কারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন ম্যাথের মধ্যে এইটারই প্রয়োগ হয়ে থাকে বেশি। এখন তোমরা লক্ষ্য করো, এটা নিয়ম হচ্ছে শুরুতেই সেলসের টাকা, সেলস থেকে বাদ দিতে হয় ভেরিয়েবল কোস্ট, অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। তো ভেরিয়েবল কোস্ট বাদ দিলে এখানে কন্ট্রিবিউশন পাওয়া যাবে। আমরা তো জানি যে বিক্রয় থেকে ব্যয় যদি বাদ দেওয়া হয় তাহলে মুনাফা থাকে। এখন এখানে সেলস বা বিক্রয় থেকে ভেরিয়েবল কোস্ট মানে পরিবর্তনশীল ব্যয়টা মাইনাস করে কন্ট্রিবিউশন পাওয়া গেছে, এটাই একটা মুনাফা। তবে এটা থেকে যখন তুমি ফিক্সড কোস্টটা মানে স্থায়ী ব্যয় বাদ দিয়ে দিবেন, তখন ইবিআইটি পেয়ে যাবেন, যেটা আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখন নিয়ম হলো যে ইবিআইটি থেকে ইন্টারেস্টটা তোমাকে মাইনাস করতে হবে, আর্নিং বিফোর ট্যাক্স ইবিটি পাওয়া যাবে। ইবিটি থেকে ইবিটি এর উপরে ট্যাক্স রেটটা তোমাকে মাইনাস করতে হবে, আর্নিং
আফটার ট্যাক্স ইএটি পাওয়া যাবে। ইএটি থেকে এখন প্রিফারেন্স ডিভিডেন্ড বা অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ এখন তোমাদের মাইনাস করতে হবে। তখন ইএটি অফ অর্ডিনারি শেয়ার, অর্ডিনারি সাধারণ শেয়ারের আয়ের পরিমাণটা এখানে পাওয়া যাবে। তারপরে আর্নিং পার শেয়ার ইপিএস এর সূত্র ইএটি অফ অর্ডিনারি শেয়ার, এটাকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। আর নাম্বার অফ শেয়ার এটা ওই যে উপরের ওয়ার্কিংগুলো দেখালাম, ওয়ার্কিংয়েই আমরা পেয়ে যাব। তারপর আরও কিছু কথা বলে রাখি, আমরা ওয়ার্কিংয়ের মধ্যে ইন্টারেস্টটা বাইর করব, মানে এই ইন্টারেস্টটা আমরা ওয়ার্কিংয়ে বাইর করব। এখানে যে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে এটা আমরা ওয়ার্কিংয়ে বাইর করব। নাম্বার 1 ওয়ার্কিং হচ্ছে নাম্বার অফ শেয়ার, নাম্বার 2 ওয়ার্কিং ইন্টারেস্ট। তারপর যদি অঙ্কের মধ্যে অগ্রাধিকার শেয়ারে ডিভিডেন্ড উল্লেখ থাকে তখন আমরা প্রিফারেন্স ডিভিডেন্ড এটাও ওয়ার্কিংয়ে বাইর করব। তো টোটাল 3টে ওয়ার্কিং করতে হয়। আবার সকল অঙ্কের মধ্যে কিন্তু অগ্রাধিকার শেয়ার বা প্রিফারেন্স ডিভিডেন্ড এটা বাইর করার প্রয়োজন পড়বে না, কারণ অগ্রাধিকার শেয়ার দেওয়া থাকবে না। এতটুকু ক্লিয়ার? এখন আমি যাই বলি, যদি তোমাদের এটা প্রয়োগ করে না দেখাই তাহলে হবে না, একটা অঙ্কের সমাধান বোঝাবো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি বাইর করার জন্য বলা হবে। তো এটার সূত্র হচ্ছে এই সূত্রটা, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট। তারপরে এন পরে যে 1 আছে মানে এটা অল্টারনেটিভ 1, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 2 নম্বর অল্টারনেটিভের, 3 নম্বর যদি থাকে 3 নম্বর, তারপরে 1 মাইনাস ট্যাক্স রেট নিচে অল্টারনেটিভ 2 এর নাম্বার অফ শেয়ার, এন দ্বারা বোঝাবে নাম্বার অফ শেয়ার। ওকে, তারপরে কিছু সমার্থক শব্দ জেনে নেওয়া ভালো, যেমন ইবিআইটির আরও কিছু নাম থাকতে পারে, নেট অপারেটিং ইনকাম বা গ্রস প্রফিট, কেই ডিসকাউন্ট রেট থাকতে পারে, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট থাকতে পারে, রিকোয়ার্ড রেট অফ রিটার্নও থাকতে পারে, কেডি ইন্টারেস্ট রেট, কস্ট অফ বন্ড, ইন্টারনাল রেট অফ রিটার্নও থাকতে পারে কেডি, কেউ ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট এটা কেউ থাকতে পারে, আর এমনিতে তো এটা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তো এই ছিল আমাদের আলোচনা। আর তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই যে 3টা বিষয়, ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্কের মধ্যে নাম্বার অফ শেয়ার, ইন্টারেস্ট, প্রিফারেন্স ডিভিডেন্ড, এই 3টা ওয়ার্কিং খুব ভালোভাবে দেখে নিতে হবে। আর যে কোনো সময় আমার 1 নম্বর ক্লাসটা ভালোভাবে দেখে নিও, 1 নম্বর ক্লাস ভালোভাবে দেখে নিলে অঙ্কগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে কোম্পানির ক্যাপিটালের মধ্যে কমন স্টক, প্রিফারেন্স স্টক, ডেপ্ট এগুলো থাকে। এখন আমি তোমাদের একটা অঙ্কের সমাধান বোঝাতে চাই। বিবিএ ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত তোমাদের যত গাণিতিক বই আছে প্রত্যেকটা গাণিতিক বইয়ের জন্য আমার অনলাইন পেইড কোর্স চালু আছে। তোমরা প্রত্যেকটা গাণিতিক বইয়ের ধারাবাহিক অধ্যায়ভিত্তিক ক্লাস পাবেন, প্রাইভেট গ্রুপে অ্যাড করা হবে, তারপরে আমার লেকচার শিট সমাধান সহ পাবেন, বাসায় বসে ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তো যারা প্রয়োজন মনে করেন অনলাইন কোর্সে ভর্তি হওয়ার, তো এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার সাথে কথা বলে তোমরা কোর্সে যুক্ত হতে পারো। এবিসি লিমিটেড অথবা পিকিউআর, এবিসি লিমিটেড হ্যাজ দি ফলোয়িং ক্যাপিটাল স্ট্রাকচার, মানে মূলধনের গঠনটা নিচে দেওয়া হলো, আর এটা হচ্ছে একটা কোম্পানি। তাছাড়া এখানে পিকিউআর আর এবিসি থাকার মানে হলো যে এ জাতীয় অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসে। কোম্পানির মূলধনের মধ্যে ইকুইটি, এটার বাংলা অর্থ হচ্ছে শেয়ার, মানে ইকুইটি শেয়ার একই, ঠিক আছে, ইকুইটি বা শেয়ার। তো 10 লক্ষ টাকা, আবার প্রত্যেকটা শেয়ারের মূল্য এখানে 100 টাকা করে। কোম্পানি ঋণ নিয়েছে টোটাল 5 লক্ষ টাকা, তবে ঋণের উপরে 12% ইন্টারেস্ট দিবে, 10 আর 5 15 লক্ষ, তো টোটাল ক্যাপিটাল 15 লক্ষ টাকা। দি কোম্পানি উইশেস টু রাইজ টাকা 5 লাখ ফর এক্সপেনশন প্রোগ্রামস। এখন ওই কোম্পানির আরও 5 লক্ষ প্রয়োজন। এমনিতে তো কোম্পানি শেয়ার ইস্যু করে 10 লক্ষ টাকা নিয়েছে, ঋণ আরও 5 লক্ষ নিয়েছে, 15 লক্ষ হলো, আরও প্রয়োজন 5 লক্ষ। এখন ওই 5 লক্ষ টাকা সংগ্রহের জন্য দি ফলোয়িং অল্টারনেটিভস আর অ্যাভাইলেবল, নিচের তথ্যগুলো আছে। 100% ইকুইটি, 100% ইকুইটি মানে এই 5 লক্ষ টাকা পুরো টাকাটাই শেয়ার ইস্যু করে সংগ্রহ করতে পারবে। 50% ইকুইটি, 50% ডেপ্ট, এট 12%। আবার এই 5 লক্ষ টাকার 50% মানে 2,50,000 কোম্পানি চাইলে 2,50,000 শেয়ার ইস্যু করে নিতে পারে, আবার 2,50,000 বাকি অর্ধেক
ঋণ নিতে পারে, তবে ঋণ নিলে 12% ইন্টারেস্ট দিতে হবে। এই হলো 2 নম্বর অল্টারনেটিভ। 3 নম্বর অল্টারনেটিভ 100% ডেপ্ট এট 12%। এই 5 লক্ষ টাকা পুরোটাই ঋণ নিতে পারে, তবে 12% ইন্টারেস্ট দিতে হবে। এখন এগুলো হচ্ছে অল্টারনেটিভ। আগে প্রশ্নটা পড়ি। দি এক্সপেক্টেড ইবিআইটি ইজ টাকা 20 লক্ষ। ইবিআইটির পরিমাণ দেওয়া আছে। দি ট্যাক্স রেট ইজ 40%। ট্যাক্স রেটের পরিমাণও দেওয়া আছে। ক্যালকুলেট দি ইপিএস, আর্নিং পার শেয়ার বাইর করো, অ্যান্ড হুইচ ওয়ান উড ইউ প্রিফার, এবং কোনটা তুমি এখানে প্রিফার করবে। অলসো ক্যালকুলেট দি ইনডিফারেন্ট ইবিআইটি বিটুইন অল্টারনেটিভ 1 অ্যান্ড 2, এবং অল্টারনেটিভ 1 এবং 2 এর মধ্যে ইনডিফারেন্ট ইবিআইটিটা বাইর করো। এখন কোম্পানির আরও 5 লক্ষ প্রয়োজন। কোম্পানি কি পুরো টাকাটাই শেয়ারের মাধ্যমে আনবে, নাকি অর্ধেক শেয়ার আর অর্ধেক ঋণ আনবে, নাকি পুরোটাই ঋণের মাধ্যমে আনবে, কোনটা গ্রহণযোগ্য? তো এটা বাইর করার জন্য আর্নিং পার শেয়ার বাইর করা হয়। তো যেটার মধ্যে শেয়ারের আয় বেশি হবে ওইটাই গ্রহণযোগ্য। আর ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি আমি তোমাদেরকে একটু আগে এই বিষয়গুলো লিখে বুঝিয়ে দিয়েছিলাম, যে ওয়ার্কিং নাম্বার অফ শেয়ার, ইন্টারেস্ট, প্রিফারেন্স, ডিভিডেন্ড আগে করতে হবে। এই এই চকটার মাধ্যমে আর্নিং পার শেয়ার বাইর করতে হবে। এটা এখন কাজে আসবে। এখন তোমরা এই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, যাতে দেখতে কোনো অসুবিধা না হয়। মোবাইলের রোটেট অন করে ফুল স্ক্রিন করো, আর বাকি ক্যালকুলেশন আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নটা আমি এখানে রেখে দিলাম। তো আমরা জানি এই ধরনের অঙ্কের মধ্যে শুরুতে শেয়ার সংখ্যা বাইর করতে হয়। ক্যালকুলেশন অফ নাম্বার অফ কমন শেয়ার। এখন বর্তমানে কি পরিমাণ শেয়ার আছে, এই 10 লক্ষ টাকাকে যদি আমরা 100 টাকা ভাগ করি 100 দিয়ে, তখন প্রেজেন্ট 10 লক্ষ ভাগ 100, 10,000 শেয়ার বর্তমানে আছে। এই 10,000 শেয়ার 3টা অল্টারনেটিভের মধ্যে, অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3, এই 3টা অল্টারনেটিভের মধ্যে আছে। এই 10,000 শেয়ার, ওল্ড শেয়ার এখানে 10,000, ওল্ড শেয়ার এখানে 10,000, ওল্ড শেয়ার এখানে 10,000, মানে এই ওল্ড শেয়ারটা প্রত্যেকটার প্রথমে বসে যাবে। তারপরে 100% ইকুইটি। এই 5 লক্ষ টাকা যদি তুমি ইকুইটির মাধ্যমে আনো, কি পরিমাণ শেয়ার হবে? কারণ তুমি কিন্তু এখানে নাম্বার অফ শেয়ার বাইর করছো। 5 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে 5,000 শেয়ার তোমাকে, মানে শেয়ার সংখ্যা আরও 5,000 হয়ে যাবে। আগের 10,000, নতুন আরও 5,000, এই হয়ে গেল 15,000। 2 নম্বর অল্টারনেটিভে আসো, 50% ইকুইটি, মানে এই 5 লক্ষ এর অর্ধেক 2,50,000 শেয়ার ইস্যু। তাহলে 5 লক্ষ এর 50%, 2,50,000, ওইটাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি, কারণ হলো এক একটা শেয়ারের মূল্যই তো 100 টাকা। তো 2,500 শেয়ার নতুন, আগের 10,000 আর 2,500, 12,500। আবার এখানে যে ডেপ্ট আছে, এখানে তো শেয়ার সংখ্যা আমি বাইর করব, ডেপ্টের কোনো বিষয় এখানে না। 100% ডেপ্ট যেটা, এখানে কি শেয়ারের কোনো উল্লেখ আছে? ইকুইটি, সুতরাং শেয়ার সংখ্যা এখানে বৃদ্ধি পাবে না, এই জন্য নিউ। 3 নম্বর অল্টারনেটিভে 0, 10,000 আর 0 যোগ করলে এখানে 10,000 হয়ে যাবে। তো এটা ক্লিয়ার। এখন আমাদের বাইর করতে হবে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। তো বর্তমানে আছে 5 লক্ষ টাকা ঋণ, 12% ইন্টারেস্ট। প্রেজেন্ট 5 লক্ষের 12%, 60,000। অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3। 5 লক্ষের 12%, 60,000, ওল্ড 60,000, ওল্ড 60,000, ওল্ড 60,000। তারপর 100% ইকুইটি। এই 5 লক্ষ টাকা 100% ইকুইটি শেয়ারের মাধ্যমে আনলে তো আর ঋণ আনা হচ্ছে না, ইন্টারেস্ট দিতে হচ্ছে না, তো এখানে 0, তাহলে 60,000। এখানে অল্টারনেটিভ 2, 50% ইকুইটি। 5 লক্ষ এর 2,50,000 টাকা যদি শেয়ারের মাধ্যমে আনা হয়, তাহলে বাকি 2,50,000 এখানে ঋণের মাধ্যমে আনা হবে। তখন ওই 2,50,000-এর 12% আরও ইন্টারেস্ট হয়ে যায়। তো 2,50,000-এর 12%, মানে এখানে 5 লক্ষের 50%, 2,50,000, এটার 12% ইন্টারেস্ট 30,000, আর আগের হলো 60,000। 60,000 আর 30,000, 90,000 ইন্টারেস্টের পরিমাণ টোটাল হবে। 3 নম্বরে যদি আসো, এটা পুরোটাই আনতে হবে, মানে 5 লক্ষের 100% টাকা 12% ইন্টারেস্টে আনতে হবে। তো 5 লক্ষের 12%, 60,000, এখানেও 60,000, 60, 1,20,000। এখন আমরা নাম্বার অফ শেয়ারে অল্টারনেটিভ 1 এর নিব 15,000, 2 এর নিব 12,500, 3 এর নিব 10,000 শেয়ার সংখ্যা। ইন্টারেস্ট নিব অল্টারনেটিভ 1 এর 60,000, 2 এর 90,000, 3 এর 1,20,000।
তাহলে এখন আর্নিং পার শেয়ার বাইর করার জন্য আমি চকটা এখানে রেখে দিলাম, আর প্রশ্ন এখন আর লাগতেছে না। লক্ষ্য করো, টেবিল ফর ক্যালকুলেশন অফ ইপিএস। নিয়ম হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কোস্ট মাইনাস করে কন্ট্রিবিউশন পাওয়া যাবে, তারপর ফিক্সড কোস্ট মাইনাস করে দিলে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইবিআইটি পাওয়া যাবে। তোমাদের অঙ্কের মধ্যে ডিরেক্ট ইবিআইটির পরিমাণ 20 লক্ষ টাকা দেওয়া আছে, ট্যাক্স রেট 40% দেওয়া আছে। তার মানে যে এতটুকু পর্যন্ত মান প্রশ্নের মধ্যে বাইর করে দেওয়া হয়ে গেছে। তো আমি ডিরেক্ট ইবিআইটি থেকে শুরু করব। তো ইবিআইটির পরিমাণ অল্টারনেটিভ 1, 2, 3 প্রত্যেকটায় 20 লক্ষ 20 লক্ষ 20 লক্ষ। তারপরে ইন্টারেস্ট, এখন নিয়ম অনুযায়ী ইন্টারেস্ট মাইনাস করতে হবে। এই যে দেখো ইন্টারেস্ট এখানে বাইর করেছো, 1 এর 60, 2 এর 90, 3 এর 1,20,000। ইন্টারেস্ট 1 এর 60,000, 90,000, 1,20,000। তো এটা তো বিগ করতে হবে, বিগ করলে ইবিটি পাওয়া যাবে। অতএব ইবিটি 20 লক্ষ থেকে 60,000 বাদ দিলে 19,40,000, 19,10,000, 18,80,000। এখন ইবিটি এর উপরে ট্যাক্স রেট টিবিটি মাইনাস করতে হবে। ট্যাক্স রেটটা তো 40%, তো ট্যাক্স রেট 19,40,000-এর 40% 7,76,000, এটা 7,64,000, 7,52,000, মানে ইবিটি এই টাকাগুলোর উপরে 40%। ইবিটি থেকে ট্যাক্স রেট বাদ দিলে ইএটি পাওয়া যাবে। তো এখানে ইএটি 19,40,000 থেকে 7,76,000 মাইনাস করলে 11,64,000। একই রকম 19,10,000 থেকে 7,64,000 মাইনাস করলে 11,46,000, এখানে 11,28,000। তখন আমাদের অঙ্কের মধ্যে অগ্রাধিকার শেয়ারের কোনো উল্লেখ নেই, এটা আর বাদ দিতে হচ্ছে না। অতএব আমরা ইএটি পেয়ে গেছি। এখন নাম্বার অফ শেয়ারগুলো এখান থেকে নিয়ে আসো, 15,000, 12,500, 10,000। নাম্বার অফ শেয়ার 15,000, 12,500, 10,000। তাহলে ইপিএস ইএটিকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করা হবে। ইএটি 11,64,000-কে নাম্বার অফ শেয়ার 15,000 দ্বারা ভাগ করে 77.60। 11,46,000-কে 12,500 দ্বারা ভাগ করে 91.68। 11,28,000-কে 10,000 দ্বারা ভাগ করে 112.8 টাকা। এখন তুমি বলো যে আর্নিং পার শেয়ার তো তুমি এখানে বাইর করেছো, এখানে 77, এখানে 91, এখানে 1,12,000, কোনটাতে তোমার বেশি ইনকাম? শেয়ার প্রতি আর্নিং পার শেয়ার মানে শেয়ার প্রতি আয়ের পরিমাণ। যদি তুমি অল্টারনেটিভ 3টা বেছে নাও তখন 112 টাকা করে ইনকাম হচ্ছে, এটাই গ্রহণযোগ্য। ডিসিশন অন দ্য বেসিস অফ ইপিএস অল্টারনেটিভ 3 শুড বি সিলেক্টেড বিকজ দিস অল্টারনেটিভ ইপিএস ইজ হাইয়ার। আমরা এখানে আর্নিং পার শেয়ারটা বাইর করে নিলাম। তাহলে 3 নম্বরের এটাই গ্রহণযোগ্য, কারণ এটার আর্নিং পার শেয়ার বেশি। আর 2 নম্বর যে প্রশ্ন করা হয়েছে ইনডিফারেন্ট ইবিআইটি বাইর করার জন্য 1 এবং 2 এর। আচ্ছা, 1 এর শেয়ার সংখ্যা 15,000 আর 2 এর 12,500, আর ইন্টারেস্ট 1 এর 60,000, 2 এর 90,000। ট্যাক্স রেট তো 40% আছেই। তাহলে ইনডিফারেন্ট পয়েন্ট ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 60,000, 1 এর 60,000, তো 1 মাইনাস ট্যাক্স রেট 40%, 100 দ্বারা ভাগ করলে 0.40। তারপরে এন, এখানে শেয়ার সংখ্যা 15,000, এখানে এন শেয়ার সংখ্যা 12,500, এখানে ইবিআইটি ইন্টারেস্ট 2 নম্বরে 90,000, 1 মাইনাস ট্যাক্স রেট 0.40। 1 থেকে 0.40 মাইনাস করলে 0.60, এখানে 0.40 মাইনাস করলে 0.60। ইবিআইটি মাইনাস 60,000, ইবিআইটি মাইনাস 90,000, 15,000 আর 12,500। 0.60 দ্বারা ইবিআইটিকে গুণ করলে এই মানটা 60,000 দ্বারা 0.60-কে গুণ করলে 34,000। ইবিআইটিকে 0.60 দ্বারা গুণ করলে 0.60 ইবিআইটি, 90,000-কে 0.60 দ্বারা গুণ করলে -54,000। আবার 15,000 আর 12,500 এটা তো অনেক বড় সংখ্যা হয়ে যায়, এটাকে চাইলে আমরা ছোট করতে পারি। কিভাবে? যে উভয় পক্ষের যে সংখ্যা আছে যদি 500 দ্বারা ভাগ, এখানে তো 15,000 আছে, তাহলে আমরা 2,500 দ্বারা ভাগ করতে পারি। যেমন 15,000-কে 2,500 দ্বারা যদি ভাগ করি 6, 12,500-কে 2,500 দ্বারা ভাগ করলে 5। মানে উভয় পক্ষকে সমান যে কোনো মান দিয়ে তো ভাগ করা যায়, ভাগ করে এটা ছোট করা হয়েছে।
এখন আড়াআড়ি গুণ হবে। তো আড়াআড়ি গুণ যদি আমি 6 এবং 0.60 ইবিআইটি মাইনাস 54,000 গুণ করি, 6 এবং 0.60 3.6 ইবিআইটি মাইনাস 6 এবং 54,000 গুণ করলে 3,24,000, 5 এবং 0.60 ইবিআইটি গুণ করলে 3 ইবিআইটি মাইনাস 34,000 আর 5 গুণ করলে 1,80,000। তারপরে 3.6 ইবিআইটি প্লাসের 3 ইবিআইটি মাইনাসের করে নিয়ে আসলাম, মাইনাসের 3,24,000 প্লাসের 3,24,000 এখানে লিখলাম, মাইনাস 1,80,000, 3,24,000 থেকে 1,80,000 বাদ দিলে 1,44,000, 3.6 থেকে 3 বাদ দিলে 0.6 ইবিআইটি, ইবিআইটি জায়গা মতো রেখে 0.6 গুণ হয়ে আসছে, আমরা 1,44,000 নিচে ভাগ করে নিয়ে আসলাম, তখন ইবিআইটি এর পরিমাণ 2,40,000। এটা হচ্ছে ইনডিফারেন্ট ইবিআইটি, যেটা বাইর করার জন্য বলা হয়েছে। আর ক্যালকুলেশন এখানে যেটা করা হয়েছে, আশা করব এটা তোমরা বুঝতে পেরেছো, কারণ হচ্ছে এটা তোমরা 4th ইয়ারে পড়তেছো, এর আগে এরকম বহু অঙ্কের সমাধান তোমরা করেছো। তাহলে যারা পেইড কোর্সে আসো, পরবর্তী ধারাবাহিক ক্লাসগুলো দেখে নাও।